নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। যদি না বলো জো হুজুর, তাহলে এই ভাঙচুর। দূর, আজ আমার মাথাটা একটু গরম হয়ে আছে। কেন রে, কার সঙ্গে ঝামেলা পাকিয়েছিস? আরে কুণাল কামরা শোটা আবার দেখছিলাম। সে যদি ভুল করেই থাকে, তার বিচার কি শিবসেনা করবে? বিচার করার ওরা কে? আরে আস্তে আস্তে, এত জোরে চেঁচাস না, তোর বাড়িতেও হামলা হতে পারে। আরে এত যদি হামলা হয় তো মানুষ ঠিক ঘুরে দাঁড়াবে। দাঁড়াচ্ছে তো ঘুরে, এই দেখ না। শিন্ডে গোষ্ঠীর শিবসেনা বলেছিল কুণাল কামরাকে ক্ষমা চাইতে হবে, কিন্তু কামরা স্পষ্ট জানিয়েছেন ক্ষমা চাইবার কোনো প্রশ্নই নেই। শিন্ডে শিবসেনা তো কামরাকে ফোনে হুমকিও দিয়েছে তো, কিন্তু কামরা নিজের জায়গা থেকে নড়ছেন না। একই দিনকাল এলো বলো তো, মজা করেও সমালোচনা করা যাবে না? সেই তো কথা। আমি ভাবছি কোনোদিন হয়তো উৎপল দত্তের টিনের তলোয়ার অভিনয় করা বন্ধ করে দেবে, কেননা সেখানে বড়লোক বানিয়াদের মুখোশ খুলে দেওয়া হয়েছে। তাহলে তো সবার আগে সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন হীরক রাজার দেশে ব্যান করা উচিত। ঠিক, সেখানে তো দুষ্টু মন্ত্রী আর যুদ্ধের বিরুদ্ধে কথা বলা হয়েছে। রাজা করেন তম্বি তম্বা, মন্ত্রী মশাই কিসে কম্বা। ঠিক বলেছিস। মোদি যদি রাজা হন তো শিন্ডে মন্ত্রীও কম যান না। মোদি করেন তম্বি তম্বা, শিন্ডে মশাই কিসে কম্বা। পারফেক্ট। এই দেখ, কুণাল কামরা বনাম শিন্ডে শিবসেনা গোষ্ঠীর আপডেট কি আছে। জনপ্রিয় কমেডিয়ান কুণাল কামরা আবারও খবরের শিরোনামে। তার সাম্প্রতিক স্ট্যান্ড আপ শো নয়া ভারতে করা একটি কৌতুকের জন্য মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের অনুগামীরা তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে নেমেছে। কৌতুকের মূল বিষয় ছিল শিন্ডের রাজনৈতিক বিশ্বাসঘাতকতা, যা গত বছর মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট সৃষ্টি করেছিল। যদিও কামরা সরাসরি শিন্ডের নাম নেননি, তবুও তার ভাষা যে শিন্ডের বিরুদ্ধে তা স্পষ্ট ছিল। আর এতেই চটে গিয়েছে শিন্ডে শিবসেনার কর্মীরা। কৌতুক শোনার পর রাগে ফেটে পড়ে শিন্ডে শিবসেনার কর্মীরা। তারা কামরার পারফরমেন্সের স্থান দ্য হ্যাবিটেট স্টুডিওতে হামলা চালায় ও ব্যাপক ভাঙচুর করে। এর পরের দিনই মুম্বাই পুরসভা ওই স্টুডিওর কিছু অংশ অবৈধ নির্মাণ দাবি করে গুঁড়িয়ে দেয়। এ যেন একেবারে সিনেমার কায়দায় প্রতিশোধ নেওয়া। এখানেই শেষ নয়। শিন্ডে শিবসেনার বিধায়ক মুরজি প্যাটেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন যাতে কামরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তিনি হুঁশিয়ারি দেন, যদি কামরা দুদিনের মধ্যে ক্ষমা না চান তবে মুম্বাইয়ে তাকে ঘুরতে দেওয়া হবে না, এমনকি মুখে কালি মাখিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। তবে কুণাল কামরা ভয় পাওয়ার লোক নন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আমি ক্ষমা চাইব না। তার বিবৃতিতে তিনি বলেন, আমার কৌতুকের জন্য আমি দায়ী, কোনো ভেন্যু বা কোনো রাজনৈতিক দল নয়। যদি কৌতুকের জন্য ভেন্যুতে হামলা হয় তাহলে কাল হয়তো কেউ একটা ট্রাকে টমেটো ছুঁড়ে মারবে, কারণ তাদের বাটার চিকেন পছন্দ হয়নি। তিনি আরও বলেন, সংবিধানে বাকস্বাধীনতার অধিকার আছে, কিন্তু তা যদি শুধুমাত্র ক্ষমতাশালীদের স্তবগান গাওয়ার জন্য ব্যবহৃত হয় তবে সেটা স্বাধীনতা নয়, দাসত্ব। কিন্তু একই সঙ্গে তিনি আইনের প্রতি তাঁর শ্রদ্ধা দেখিয়ে বলেন, তিনি পুলিশের তদন্তে সহায়তা করতে প্রস্তুত। তবে প্রশ্ন তোলেন, কমেডি ক্লাবে ভাঙচুর চালানো আসামিদের জন্যেও কি একইভাবে আইন প্রয়োগ করা হবে? আজকের ভারতে কৌতুক করা যেন এক নতুন অপরাধ। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার মজবুত ভারতের কথা বলে, অন্যদিকে একটি কৌতুক সহ্য করতে না পেরে বিজেপি ও শরিকরা বিরোধীদের দমন করছে। একজন কৌতুক অভিনেতার বিরুদ্ধে এফআইআর, তার ভেন্যুতে ভাঙচুর এবং তাকে প্রকাশ্যে হুমকি দেওয়া, এটাই কি নতুন ভারতের চিত্র? এটাই কি বিশ্বগুরুর ভারত? ভারতের অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে বেশিরভাগ স্ট্যান্ড আপ কমেডিয়ান এখন আর রাজনীতি নিয়ে কথা বলতে চান না। তারা নিজের জীবন, পরিবার ও সাধারণ ঘটনা নিয়ে হাস্যরস তৈরি করেন, কেননা যদি কেউ বাস্তবতা নিয়ে কথা বলে তবে তার ওপর এফআইআর হতে পারে, তার শো বাতিল হতে পারে, এমনকি তার জীবনও বিপন্ন হতে পারে। তবুও কুণাল কামরা থামেননি। তিনি আগেও আদালতে মোদী সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। 2023 সালে তথ্য প্রযুক্তি আইন সংশোধনের বিরুদ্ধে মামলাও করেছিলেন, যেখানে সরকার চেয়েছিল নিজেদের ফ্যাক্ট চেকিং ইউনিট তৈরি করতে, যা আসলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করার একটি কৌশল। কামরার লড়াই কি শুধু তার নিজের জন্য? না, এটা গণতন্ত্রের অধিকারের লড়াই। আমাদের এই নতুন ভারত কি সেই ভারত যেখানে একজন কমেডিয়ান একটা রসিকতার জন্য গ্রেপ্তার হতে পারেন, কিন্তু একদল লোক প্রকাশ্যে ভাঙচুর করেও ছাড়া পেয়ে যান? বিজেপি ঠিক কি চাইছে বলো তো?
এ তো সোজা বিজেপির সেই স্লোগানটা মনে কর। কোনটা বলো তো? এক ভোট এক দেশ, এবার তার সঙ্গে জুড়ে দে এক দল। এক দল মানে বিজেপি, অন্য কোনো দল আর থাকবেই না। ঠিক তাই, বিজেপি বিজেপি আর বিজেপি। খুব একঘেয়ে লাগছে। ধর ফুচকা, এত ভালো লাগে, কিন্তু যদি আর কোনো খাবার না থাকে, খালি ফুচকা ফুচকা আর ফুচকা, সেটা কি ভালো হবে? ভালো তো হবেই না, সেই সঙ্গে গণতন্ত্রের কি হবে? ভারতের যে গণতন্ত্রকে গোটা দুনিয়া সম্মান করে, তার কি হবে? আচ্ছা, বিজেপির ঠিক কি ভালো লাগে বলো তো? বিজেপির ভালো লাগে পুতুল নাচ। কমেডি শো হোক বা বিচার ব্যবস্থা, সব জায়গায় পর্দার আড়াল থেকে সুতো টানবো, পুতুল নাচবে। আর এই পর্দাটা কি জানিস? কি বলো তো? তাকে বলে কমিটি, যার আড়ালে বিজেপির স্বৈরাচারী মুখ লুকিয়ে থাকে। এই দেখ। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাসভবনে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের অভিযোগ উঠেছে। যদিও বিচারপতি ভার্মা জানিয়েছেন যে তিনি এই অর্থের ব্যাপারে কিছুই জানেন না, তবুও তদন্তের অভাবে নানা প্রশ্ন উঠেছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঘটনাকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দল একই অবস্থানে এসে দাঁড়িয়েছে, যা সাধারণত বিরল ঘটনা। ঘটনার পর বিচারপতি ভার্মাকে দিল্লি হাইকোর্ট থেকে সরিয়ে এলাহাবাদ হাইকোর্টে পাঠানো হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে এলাহাবাদ বার অ্যাসোসিয়েশনও প্রতিবাদ জানিয়েছে। কিন্তু আসল বিতর্কটা আদালতের স্বচ্ছতা ও স্বাধীনতার চেয়েও বড় কিছু। সরকার কি এই ঘটনার সুযোগ নিয়ে বিচার ব্যবস্থার নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আনতে চাইছে? বর্তমানে ভারতের বিচারপতিদের নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের বিচারপতিদের দ্বারা পরিচালিত কলেজিয়াম ব্যবস্থা কার্যকর, কিন্তু সরকার বহুদিন ধরেই চাইছে জাতীয় বিচারিক নিয়োগ কমিশন চালু করতে, যা বিচারপতিদের নিয়োগে কার্যত সরকারের হস্তক্ষেপ নিশ্চিত করবে। এই ব্যবস্থাকে সুপ্রিম কোর্ট 2015 সালে অসাংবিধানিক ঘোষণা করেছিল, কিন্তু বিচারপতি যশবন্ত ভার্মার ঘটনাকে কেন্দ্র করে সরকার ফের নতুন যুক্তি তুলে ধরছে। যদি কলেজিয়াম ব্যবস্থা এতই স্বচ্ছ হতো, তাহলে এমন বিতর্কিত ঘটনা ঘটতো না। যে বিষয়টি লক্ষণীয় তা হলো, সরকার এই ঘটনার মাধ্যমে জনমত গঠনের চেষ্টা করছে, যাতে বিচার ব্যবস্থার উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহজ হয়। বিচারপতি ভার্মার বাড়িতে নগদ অর্থ উদ্ধারের পরেও কোনো তাৎক্ষণিক এফআইআর দায়ের হয়নি, কোনো আয়কর বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত শুরু করেনি। অথচ সাধারণ নাগরিকের বাড়ি থেকে এমন পরিমাণ অর্থ উদ্ধার হলে সঙ্গে সঙ্গেই আয়কর দপ্তর, পিএমএলএ, দুর্নীতি দমন আইন ও ভারত ন্যায় সংহিতার বিভিন্ন ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতো। তাহলে বিচারপতিদের ক্ষেত্রেও কি একই নিয়ম প্রযোজ্য নয়? বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত বহু প্রবীণ আইনজীবী ও প্রাক্তন বিচারপতিরা মনে করছেন, সরকার এখনো ইচ্ছাকৃতভাবে বিষয়টি প্রলম্বিত করছে। প্রথমে বিচারপতি ভার্মার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া এবং পরে হঠাৎ করে আদালত থেকে সরিয়ে দেওয়া, এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ হতে পারে। অস্বাভাবিকভাবে এই ঘটনায় সরকার ও বিরোধীরা একসঙ্গে আদালতের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। কংগ্রেস এবং বিজেপি উভয়ই বিচারপতি ভার্মার বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছে, যা সাধারণত বিরল ঘটনা। কিন্তু এর পেছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে আছে কি? এই বিতর্কের মূল প্রশ্ন একটাই, সরকার কি বিচারপতিদের এই দুর্নীতির অভিযোগের আড়ালে বিচার বিভাগের স্বাধীনতা দুর্বল করতে চাইছে? যদি সরকার এনজেএসি ফের চালু করতে চায়, তবে বিচারপতিদের নিয়োগে সরকারের সরাসরি ভূমিকা নিশ্চিত হবে, যা বিচার বিভাগের নিরপেক্ষতা ধ্বংস করতে পারে। বিচারপতি যশবন্ত ভার্মার ঘটনাটি শুধুমাত্র একটি দুর্নীতির অভিযোগ নয়, এটি ভারতের বিচার ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। ভারত কি সমান আইনের নীতি বজায় রাখবে, নাকি সরকারি প্রভাবের অধীন একটি বিচার ব্যবস্থা গড়ে উঠবে, সেটাই এখন দেখার বিষয়। শোনো, বিজেপি করবে? এ কি বলছি? সে তো ভূতের মুখে রাম নাম। কেন? বিজেপি রাম নাম করতে পারলে ভূতে কেন পারবে না? ক্যা বাত? কিন্তু বিজেপি করতে বলছিস কেন? বিজেপি, আরএসএস, বজরং দল যা খুশি তাই করতে পারো। কিন্তু কেন করব সেটাই তো বুঝতে পারছি না। আরে তুমি বড় বেশি ভাবনা চিন্তা করো গো। বিজেপি, আরএসএস এসব করলে তো অত ভাবতে হবে না, তখন শুধু ধরবে আর মারবে। কিন্তু ওদের মাথারা অনেক ভাবনা চিন্তা করে রে। করে? তাই নাকি? হ্যাঁ রে, এসব ব্রিটিশ রাজের পলিসি, ডিভাইড অ্যান্ড রুল। মানুষকে ধর্মের নামে আলাদা করে রাখো, তাহলে তারা আর জোট বাঁধতে পারবে না। আর সেই সুযোগে বিজেপির মতো দলগুলো ছড়ি ঘোরাবে। আমার কি মনে হচ্ছে জানিস, পুতুল নাচ নয়, বিজেপি আরএসএস এরা চায় দেশের মানুষকে বাঁদর নাচ নাচাতে। ঠিকই বলেছো, কিন্তু সময় শেষ। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।